নমস্কার বন্ধুরা, আপনারা জানেন সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। বাংলাদেশের মৌলবাদী ভারত বিদ্বেষী শক্তি কখনো সেভেন সিস্টার দখলের হুমকি দিচ্ছে, আবার কখনো বা এই মৌলবাদী শক্তি পাকিস্তানের সাথে হাত মিলিয়ে পরমাণু বোমা নিয়ে ভারতের বিরুদ্ধে প্রয়োগের কথা পর্যন্ত বলছে। আবার চট্টগ্রামে নিরপরাধ হিন্দুরা যখন তাদের অধিকারের লড়াই করছে, তখন তাদের উপরে বাংলাদেশের মৌলবাদী সরকার সংগঠিতভাবে সেনা এবং পুলিশি নির্যাতন পর্যন্ত শুরু করেছে। আর এরকম পরিস্থিতিতে আজকের ভারতের আমজনতার মধ্যে থেকে দাবি উঠছে যে ভারতের সেভেন সিস্টারের জন্য জিওগ্রাফিক্যালি এবং জিওপলিটিক্যালি ইম্পর্টেন্ট এই চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রামে অবিলম্বে ভারতের হস্তক্ষেপ করা উচিত। যে চট্টগ্রাম হিন্দু এবং বৌদ্ধ অধ্যুষিত হওয়া সত্ত্বেও দেশভাগের সময় অন্যায়ভাবে পাকিস্তানের ভাগে গেছিল, এবং যে চট্টগ্রাম 1947 সাল থেকে আজ পর্যন্ত কখনো পাকিস্তানি সেনা আবার কখনো বা বাংলাদেশি সেনা বারবার মানবাধিকারকে লঙ্ঘন করছে, এবং সেই চট্টগ্রামকে এখনই মুক্ত করে দেওয়া উচিত, এখনই স্বাধীন করে দেওয়া উচিত। অর্থাৎ উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে ভারতকে মানবাধিকার প্রশ্নে এখনই চট্টগ্রামে হস্তক্ষেপ করা উচিত এবং বাংলাদেশ থেকে স্বাধীন চট্টগ্রাম গঠন করে দেওয়া উচিত। যেহেতু ঐতিহাসিকভাবে চট্টগ্রাম ভারতের ভূখণ্ড, এমনকি দেশভাগের একদিন পরেও চট্টগ্রাম ভারতভুক্ত হবার জন্য জওহরলাল নেহরুর কাছে আবেদন পর্যন্ত করেছিল, যেটা ঐতিহাসিকভাবে সত্যি। তাই ভারতের থিঙ্ক ট্যাঙ্করা মনে করছেন, যেহেতু এখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে এবং সেই কারণেই বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে, আর তাই ভারতকে তার ফায়দা উঠিয়ে চট্টগ্রামের এই পিস অফ ল্যান্ডকে, অর্থাৎ এই চট্টগ্রামকে কিন্তু এখনই বাংলাদেশ থেকে দখলমুক্ত করে স্বাধীন করে দেওয়া উচিত। আর তাই আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণভাবে এই বিষয়টিকে যুক্তিপূর্ণভাবে 3টি চ্যাপ্টারে ভাগ করে বিশ্লেষণ করব। 1. কেন চট্টগ্রাম ঐতিহাসিকভাবে ভারতের অংশ। 2. চট্টগ্রাম কেন জিওগ্রাফিক্যালি এবং জিওপলিটিক্যালি ভারতের সেভেন সিস্টারের জন্য সুরক্ষার এবং গুরুত্বপূর্ণ। 3. মিলিটারি অপারেশনের মাধ্যমে চট্টগ্রামকে দখল করলে আমরা আন্তর্জাতিক কী অসুবিধার মধ্যে পড়তে পারি এবং সেগুলোকে আমরা কিভাবে কাটিয়ে উঠব। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হতে চলেছে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো চলুন এবারে আমরা শুরু থেকে সবটা শুরু করি। তো প্রথমেই আমরা জানব কেন চট্টগ্রাম ঐতিহাসিকভাবে ভারতের অংশ। দেখুন, চট্টগ্রাম একটা সংস্কৃত শব্দ, যেখানে চট্ট শব্দটার অর্থ হচ্ছে পাহাড়ি অঞ্চল বা উঁচু ভূমি, আর গ্রাম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে জনবসতি। মহাভারতের আমলে আজকের যে আসাম, যা তখন প্রাগজ্যোতিষা নামে পরিচিত ছিল, সেই প্রাগজ্যোতিষাতে সামুদ্রিক যোগাযোগের ক্ষেত্র হিসাবে চট্টগ্রামের উল্লেখ কিন্তু মহাভারতে রয়েছে। এরপরে মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট অশোকের আমলে সংস্কৃতের বদলে যখন পালি এবং প্রাকৃত ভাষা ব্যবহার শুরু হলো, তখন সংস্কৃত এই চট্টগ্রাম প্রাকৃত ভাষায় অপভ্রংশ হয়ে চাটি গ্রামে পরিণত হয়েছিল। অশোকের আমলে চট্টগ্রামে উপজাতিদের মধ্যে যখন ব্যাপকভাবে বৌদ্ধ ধর্ম প্রচারিত এবং প্রসারিত হচ্ছিল, সেই সময় লেখা সমকালীন যে বৌদ্ধ সাহিত্য, সেখানে কিন্তু এই চাটিগ্রাম বা চট্টগ্রাম নামক সমুদ্র বন্দরের কথা উল্লেখ রয়েছে। আর দক্ষিণ ভারতের সর্বশ্রেষ্ঠ রাজবংশ চোল রাজাদের সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র হিসাবে চট্টলা নামক একটি বন্দরের উল্লেখ রয়েছে। তো বলা বাহুল্য, সেটাও কিন্তু এই চট্টগ্রাম বন্দর। পরবর্তীকালে 993 খ্রিস্টাব্দ নাগাদ অখণ্ড ভারতের ব্রহ্মদেশ বা বার্মা, আজকের দিনে যেটা মায়ানমার, তো সেই মায়ানমারের দক্ষিণে অবস্থিত একটা স্বাধীন রাজ্য রাখাইনের বৌদ্ধ রাজা চুনা সেং চেন্দা চট্টগ্রাম দখল করে এবং সেখানে একটা বৌদ্ধ শান্তি স্তম্ভ স্থাপন করে। বৌদ্ধ ধর্মের অহিংস নীতিকে প্রতিষ্ঠা করতে সেই স্তম্ভের গায়ে রাখাইন ভাষাতে তিনি লেখেন শীত তাত গাং। রাখাইন ভাষায় এই শীত তাত গাংয়ের অর্থ হলো যুদ্ধ করা অনুচিত। এটা হলো রাখাইন বৌদ্ধ সংস্কৃতির অহিংসার বাণী। পরবর্তীকালে এই শীততাত গাং এই শব্দটা থেকেই কিন্তু চিটাগং অথবা চট্টগ্রাম শব্দটা এসেছে। এরপরে 1784 সালে বার্মার রাজা আরাকান আক্রমণ এবং দখল করে নিলে অনেক রাখাইন মানুষ বাস্তুচ্যুত হয়ে ব্রিটিশদের কাছে আশ্রয় নেন, এবং সে সময় একজন ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্সের ওপরে এই শরণার্থীদের পুনর্বাসনের দায়িত্ব পড়লে ক্যাপ্টেন কক্স চট্টগ্রামের উপকূলের একটা এলাকায় পুনর্বাসন দিতে শুরু করেন। পরবর্তীকালে ক্যাপ্টেন হিরাম কক্সের নামের ওপর ভিত্তি করে এই অঞ্চলটার নাম হয় কক্সবাজার। 1800 শতকের পরবর্তীতে
চট্টগ্রাম ব্রিটিশ ভারতের অংশ হিসাবে কিন্তু শাসিত হতে শুরু করে এবং শাসন কার্যের সুবিধার্থে পার্বত্য চট্টগ্রামকে 3টি মহকুমায় ভাগ করে নেন: রাঙামাটি, বান্দরবন এবং রামগড়। যদিও অনেক পরে 1983 সালে বাংলাদেশের হিন্দু বিদ্বেষের একজন প্রধানমন্ত্রী এই রামগড় নামে হিন্দু উপাস্য রাম শব্দটাকে বাদ দিয়ে মহকুমাটার নাম রাখেন খাগড়াছড়ি। রামের নামে এই বিদ্বেষের বিষয়টা একটু আপনারা কিন্তু মাথায় রাখবেন। তবে যাই হোক, বর্তমানে ব্রিটিশ আমলের এই 3টি মহকুমা 3টি আলাদা আলাদা জেলা হিসাবে বাংলাদেশের দখলে রয়েছে: 1 রাঙামাটি, 2 বান্দরবন, 3 খাগড়াছড়ি। তো এই হলো চট্টগ্রামের মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস। আই হোপ এতক্ষণে আপনারা সনাতন হিন্দু বৌদ্ধ সংস্কৃতির সাথে সম্পর্কটাকে ভালোভাবেই খেয়াল করেছেন এবং নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন যে চট্টগ্রামের সঙ্গে আক্রমণকারী আরব সংস্কৃতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। তাই দীর্ঘ সময় এই হিন্দু বৌদ্ধ অধ্যুষিত চট্টগ্রাম ব্রিটিশ ভারতের অংশ ছিল এবং চট্টগ্রামেই ভারতের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী মাস্টারদা সূর্য সেন এবং প্রীতিলতা ওয়েদেদার ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত করেছেন। এরপরে যখন ভারত ভাগের সময় এলো 1947 সালের 3রা জুন ভারত ভাগের যে পরিকল্পনা ঘোষণা করা হলো, সেখানে হিন্দু অধ্যুষিত অঞ্চল হিসাবে চট্টগ্রামকে কিন্তু ভারত অন্তর্ভুক্ত করার কথাই বলা হয়েছিল। তবে প্রাথমিকভাবে নেহেরু চট্টগ্রাম সম্পর্কে উদাসীন হলেও সর্দার বল্লভভাই প্যাটেল যখন উত্তর পূর্ব ভারতের সুরক্ষার প্রশ্নে চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানকে নেহেরুর কাছে ব্যাখ্যা করেন, তখন নেহেরু মাউন্টব্যাটেনকে চিঠি লিখে চট্টগ্রামের বিষয়ে জানতে চান। মাউন্টব্যাটেন সে সময় নেহেরুকে চিঠি লিখে এ বিষয়ে আশ্বস্ত করেন। যে চিঠির বাংলা ভাষার অর্থ বিবেচনা করে প্রথম 2-1টা লাইন আমি আপনাদের শোনাচ্ছি। প্রিয় মিস্টার নেহেরু, আপনার সঙ্গে আমি একমত যে ভারত স্বাধীনতা আইন 1947 অনুযায়ী চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ চট্টগ্রাম একটি অমুসলিম অধ্যুষিত এলাকা। তো এটা হচ্ছে চিঠির বয়ান বা লাইন। যদিও পরবর্তীকালে বাউন্ডারি কমিশন গঠনের পর স্যার সিরিল রেডক্লিফ যে মানচিত্র জমা দেন, সেখানে পার্বত্য চট্টগ্রামকে পাকিস্তানের অংশ হিসাবে দেখানো হয়। এখন এই মানচিত্র প্রকাশিত হবার পরে চট্টগ্রামের অধিবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং গোটা চট্টগ্রাম জুড়ে কিন্তু একটা বিরাট আন্দোলন সৃষ্টি হয়। চট্টগ্রামের প্রতিনিধি হিসাবে তখন স্নেহকুমার চাকমা দিল্লিতে এসে জওহরলাল নেহেরুর সাথে সাক্ষাৎ প্রার্থী হন এবং দীর্ঘ 50 দিন অপেক্ষা করার পর যখন তার সাক্ষাৎ তিনি পান, তখন তিনি কিন্তু নেহেরুর সামনে চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করবার জন্য আবেদন করেন এবং নেহেরু স্পষ্টত তার উদাসীনতাকে প্রকাশ করেন স্নেহকুমার চাকমার সামনে। এরপর হতাশ স্নেহকুমার চাকমা সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে দেখা করলে বল্লভভাই প্যাটেল এ বিষয়ে নেহেরুকে আরেকবার জানায়। তো সে সময় নেহেরুর উত্তর কী ছিল জানেন? তার উত্তরটা ছিল, ছোট্ট একটা ভূখণ্ডের জন্য আমরা কি এখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করব? তো এই উত্তর থেকেই আপনারা বুঝতে পারছেন যে ছোট্ট ভূখণ্ড ভৌগোলিকভাবে উত্তর পূর্ব ভারতের জন্য যে কতখানি গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা হয়তো নেহেরু জানতেন না বা জেনেও না জানার ভান করেছিলেন। তবে যাই হোক, হতাশ স্নেহকুমার চাকমা চট্টগ্রামে আর না ফিরে গিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে অবস্থান করেন এবং 1987 সালে সেখানে তার মৃত্যু হলে চট্টগ্রামের ভারতভুক্তির সব আশা কিন্তু ধীরে ধীরে হারিয়ে যায় এবং পরবর্তীকালে পাকিস্তানের মুসলিম লীগ কারণে অকারণে চট্টগ্রামে হিন্দু এবং বৌদ্ধদের ওপর অকথ্য অত্যাচার এবং ধর্মীয় নিপীড়ন শুরু করলে হিন্দু এবং বৌদ্ধরা কিন্তু ধীরে ধীরে চট্টগ্রাম ত্যাগ করে ভারতে আশ্রয় নিতে শুরু করে। আর তখন থেকেই 99% হিন্দু এবং বৌদ্ধ জনগোষ্ঠীর জনশতাংশ কমতে থাকে। চট্টগ্রামের হিন্দু এবং বৌদ্ধদের প্রতি পাকিস্তানের ঘৃণা কতখানি, সেটা একটা উদাহরণ দিয়ে বোঝালে আপনারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। 1962 সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপরে বাদ দেওয়া হলে কর্ণফুলী নদীর উজানে প্রায় 470 বর্গ কিলোমিটার বাসযোগ্য এবং চাষযোগ্য জমি জলের তলায় চলে গিয়ে তৈরি হয়েছিল আজকের কাপ্তাই লেক। এর ফলে 50,000 একর বসতি এবং চাষের জমি জলের নিচে ডুবে যায়, যেটা চট্টগ্রামের মোট চাষযোগ্য জমির কিন্তু 40% ছিল এবং 10,000 হিন্দু ও বৌদ্ধ মানুষ গৃহছাড়া হয়ে পড়ে। বাস্তুহারা এই মানুষেরা পুনর্বাসনের জন্য আন্দোলন শুরু করলে পাকিস্তান সেনা সরকার এদের ওপর অকথ্য অত্যাচার শুরু করে এবং এর ফলে এরা ভারতে এসে আশ্রয় গ্রহণ করে। এই বিপুল সংখ্যক মানুষ ভারতে এসে আশ্রয় গ্রহণ করলে ভারত এই বিষয়টা রাষ্ট্রসংঘকে জানায় এবং পাকিস্তান তখন চাপে পড়ে গিয়ে এদের জন্য 24 কোটি টাকা বরাদ্দ করে, যদিও বাস্তবে তখন খরচ হয়েছিল মাত্র 1.5 কোটি টাকা।
কেন এই প্রতারণা? এর উত্তরে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান মন্তব্য করেছেন যে চিটাগাংয়ের বিধর্মীদের পেছনে টাকা খরচ করা মানে টাকার অপচয় করা। খেতে না পেলে ওরা ঘাস খেয়ে থাকুক, আর থাকতে না চাইলে ওরা ভারতে চলে যাক। আপনারা খেয়াল করেছেন লাস্টের কথাটা, ভারতে চলে যাক। এই কথাটা কিন্তু পাকিস্তানের আমল থেকে বাংলাদেশ আমলে এখনও একইভাবে হিন্দু আর বৌদ্ধদের জন্য প্রযোজ্য হয়ে আসছে। বিদ্বেষ কতখানি আশা করি এই মন্তব্য থেকে আপনারা বুঝতে পেরেছেন। যদিও এরপরে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হবে এবং মুক্তিযুদ্ধে চট্টগ্রামের হিন্দু এবং বৌদ্ধরাও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে। যেহেতু এই যুদ্ধে ভারত সাহায্য করেছিল বাংলাদেশকে, তাই গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপরে চরম নির্যাতন নেমে আসে। আর পাকিস্তানের হাত থেকে কিন্তু চট্টগ্রামের হিন্দু ও বৌদ্ধরা তখনও বাদ যায়নি। হাজার হাজার হিন্দু ও বৌদ্ধ নরনারী চট্টগ্রামে পাকিস্তানি সেনাদের হাতে মারা যায়, আর কিছু হিন্দু ও বৌদ্ধ পালিয়ে এসে ভারতে আশ্রয় গ্রহণ করে। চট্টগ্রামের হিন্দু পপুলেশন কিন্তু তখনও আরেকবার এক ধাক্কায় আরও বেশ খানিকটা কমে যায়। এরপরে ভারত বাংলাদেশকে স্বাধীন করে দেয়, সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু স্বাধীন বাংলাদেশেও তাদের ওপর আবারও নিপীড়ন নেমে আসে। উদাহরণ দিলে বুঝবেন, যেমন 1972 ফেব্রুয়ারি নাগাদ চট্টগ্রামের প্রতিনিধি হিসাবে মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে প্রতিনিধি একটি দল শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করতে যায়। মুজিবুর রহমানকে তখন এই পাহাড়ি চট্টগ্রামের বিভিন্ন ইস্যুতে দাবি দাওয়া পেশ করলে মুজিবুর রহমান তখন রেগে আগুন হয়ে বলেন, ওসব দাবি দাবার কথা ভুলে যাও, যদি তোমরা তোমাদের দাবিতে অনড় থাকো তাহলে বাঙালি মুসলমান ঢুকিয়ে আমি পার্বত্য চট্টগ্রাম দখল করে নেব। তো বুঝতেই পারছেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু চট্টগ্রামে হিন্দু এবং বৌদ্ধদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলুন বা শাসকদের বলুন, দৃষ্টিভঙ্গি কিন্তু বদল হয়নি। ওই যে বাঙালি মুসলমান ঢুকিয়ে চট্টগ্রাম দখল করে নেব, মুজিবুর রহমানের এই মন্তব্যকে কিন্তু বাংলাদেশের পরবর্তীকালে সব প্রধানমন্ত্রী একটু একটু করে বাস্তবায়িত করেছে। মুজিবুর রহমান থেকে এরশাদ, খালেদা জিয়া থেকে শেখ হাসিনা, প্রত্যেকেই হিন্দু এবং বৌদ্ধদের ওপরে অত্যাচার করে দেশ থেকে বিতাড়িত করেছে এবং বাঙালি মুসলমানদেরকে দিয়ে চট্টগ্রামের ভূমিকে দখল করেছে। বর্তমানে চট্টগ্রামে হিন্দু এবং বৌদ্ধের সংখ্যাকে 99% থেকে নামিয়ে 50% পরিণত করেছে। 1971 সালে এই অঞ্চলে হিন্দু এবং বৌদ্ধ জনসংখ্যা 99% এবং সেটাই কিন্তু 2000 সালে এসে যায় 50% বা তারও খানিকটা কম। এবার আমরা যদি এটাকে গণহত্যা বলি তাও কিন্তু কম বলা হবে। আর দশকের পর দশক ধরে এই অত্যাচারের শিকার হয়ে আজ যখন চট্টগ্রামের হিন্দু এবং বৌদ্ধরা তাদের অধিকারের দাবিতে রাস্তায় নেমেছে, তখন আজকের বাংলাদেশের মৌলবাদী সরকারের সেনাবাহিনী নারকীয়ভাবে চট্টগ্রামের হিন্দু এবং বৌদ্ধদের ওপরে অত্যাচার করে যাচ্ছে। প্রতিনিয়ত এই অত্যাচারের কাহিনী যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ভারতের নাগরিকদের কাছে এসে পৌঁছচ্ছে, তখন স্বজাতির ওপর এই নারকীয় অত্যাচার দেখে খুব স্বাভাবিকভাবেই ভারতবাসীদের মধ্য থেকেই জোরালো দাবি উঠছে, এখনই ভারত সামরিক অভিযানের মাধ্যমে চট্টগ্রামকে দখল করেছে। চট্টগ্রামের হিন্দু ও বৌদ্ধদের ওপরে শতাব্দী প্রাচীন ধর্মীয় অত্যাচার ও নির্যাতন শেষ হোক। সত্যি কথা বলতে কি, এটা কেবল ভারতের জনগণের দাবি নয়, চট্টগ্রামের ভৌগোলিক এবং ভূরাজনৈতিক গুরুত্বের কথা মাথায় রেখে ভারতের থিঙ্ক ট্যাঙ্করাও কিন্তু এই একই রকম কথা ভাবছেন। এখন নিশ্চয়ই আপনারা জানতে চাচ্ছেন যে চট্টগ্রাম কেন ভারতের কাছে ভৌগোলিকভাবেও এত গুরুত্বপূর্ণ। তো চলুন সেগুলো একটু কম বেশি আমরা বিশ্লেষণ করে দেখে নেওয়ার চেষ্টা করি। দেখুন, আমরা সবাই জানি ভারতের উত্তর পূর্বে যে 7টি রাজ্য আছে সেগুলোকে আমরা 7 সিস্টার বলি। তাদের সঙ্গে বাকি রাজ্যগুলির যোগাযোগের রাস্তা বলতে শিলিগুড়ি করিডোরের এই সরু একফালি ভূখণ্ড, যাকে আমরা চিকেন নেক বলি। এবার যদি আমরা চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানটা একটু খেয়াল করি তাহলে দেখব এটি 7 সিস্টারের সঙ্গে লাগোয়া এবং বঙ্গোপসাগরের সঙ্গে চট্টগ্রাম বন্দর দ্বারা যুক্ত। অতএব যদি চট্টগ্রাম স্বাধীন হয় বা যদি চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত হয়, তাহলে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যের জন্য একটা বিকল্প সামুদ্রিক যোগাযোগের রাস্তা কিন্তু আমরা পেয়ে যাব। তো নিশ্চয়ই বুঝতে পারলেন এই চট্টগ্রাম বন্দর ভারতের উত্তর পূর্বের 7টা রাজ্যের সামরিক সুরক্ষা, যোগাযোগ এবং বাণিজ্যিক উন্নতির জন্য ভারতের কাছে ভীষণ 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 জরুরি। অতএব যেহেতু ঐতিহাসিকভাবে চট্টগ্রাম আমাদেরই ভূমি, তাই ভারত ভাগের সময় চট্টগ্রাম অন্যায়ভাবে পাকিস্তানের ভাগে পড়ে গেছিল। 1947 থেকে আজ পর্যন্ত চট্টগ্রামের হিন্দু ও বৌদ্ধ জনসংখ্যা যেখানে 99% ছিল, সেটা অত্যাচারের ফলে 50% পৌঁছেছে, যেটা হয়েছে গণহত্যা এবং হিন্দু নির্যাতনের ফলে। আর তাই আজকের চট্টগ্রামে হিন্দু ও বৌদ্ধের ওপরে বাংলাদেশ সেনার এই মানবাধিকার লঙ্ঘনের ফলে ভারতকে অবিলম্বে চট্টগ্রামের ওপরে সামরিক হস্তক্ষেপ করাটা উচিত বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।
এখন প্রশ্ন হলো, এই সব কারণ দেখিয়ে যদি ভারত সামরিকভাবে চট্টগ্রামে হস্তক্ষেপ করে বা চট্টগ্রামকে দখল করে নেয় বা চট্টগ্রামকে স্বাধীন করে দেয়, সেক্ষেত্রে ভারত কি আন্তর্জাতিক অসুবিধার মধ্যে পড়বে, সেই বিষয়গুলি নিয়েও কিন্তু আপনাদের সামনে একটু গভীরভাবে আলোচনা করতে হবে। দেখুন, এখন যদি ভারত মিলিটারি অভিযানের মাধ্যমে চট্টগ্রামকে দখল করতে যায়, তাহলে ভারতকে কিন্তু অনেকগুলি সমস্যার একসঙ্গে সম্মুখীন হতে হবে। এক, পৃথিবী জুড়ে ভারতের রেসপন্সিবল গ্লোবাল ইমেজে গুরুতরভাবে ধাক্কা। যেহেতু ভারত এই মুহূর্তে শান্তিকামী যুদ্ধবিরোধী দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করছে সারা বিশ্ব জুড়ে, তাই এরকম কোনো পদক্ষেপ ভারতের কিন্তু সেই গ্লোবাল রেপুটেশনে ধাক্কা খেয়ে যাবে। দুই, এই পদক্ষেপ হবে আন্তর্জাতিক আইন বিরোধী। অতএব এর ফলে রাশিয়া এবং ইরানের মতো আমাদেরকেও কিন্তু আমেরিকা এবং তার সহযোগী দেশগুলোর স্যাংশনের সম্মুখীন হতেই হবে। 2014 সালে ক্রিমিয়া দখল করার পর রাশিয়ার বিরুদ্ধে যে প্রতিবন্ধকতাগুলো আরোপ করা হয়েছিল, সেই রকম প্রতিবন্ধকতা ভারতের ওপরেও কিন্তু আরোপিত হতে পারে। আর এই প্রতিবন্ধকতার ফলে ভারতের অর্থনীতি, বিশেষ করে আইটি সেক্টর এবং ফার্মা সেক্টর কিন্তু গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তিন, বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য। বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় $11 বিলিয়ন বেশি বাণিজ্য হচ্ছে। তাই যদি চট্টগ্রামকে দখল করা হয়, তাহলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যথেষ্টভাবে খারাপ হবে এবং বাংলাদেশি জনগণ সম্পূর্ণরূপে ভারত বিদ্বেষী হয়ে উঠবে। অতএব এখনই এই বিপুল বাণিজ্য হারানো ভারতের জন্য উচিত হবে কিনা, সেটাও ভারতকে কিন্তু বুঝে দেখতে হবে। 4 নাম্বার, একাধিক জঙ্গি গোষ্ঠী ভারতীয় চিকেন নেককে লক্ষ্য করে আক্রমণ করবে এবং পরবর্তীতে এই জঙ্গি গোষ্ঠীগুলিকে মদদ দেবার জন্য ভারত বিরোধী আন্তর্জাতিক শক্তির ফান্ডিং এবং অস্ত্র সরবরাহ কিন্তু করবে। সেক্ষেত্রে এমন কোনো পদক্ষেপ নেওয়ার আগে আমাদের বাংলাদেশের 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্তে ভারতকে পরবর্তী অন্তত 10 বছরের পুরোপুরিভাবে প্রস্তুত নিয়ে থাকতে হবে। আর এর জন্য কিন্তু $1 বিলিয়ন একটা ডিফেন্স বাজেট লাগবে। এই বাজেটটাও কিন্তু আমাদের হিসেবের মধ্যে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে এই মিলিটারি পদক্ষেপের জন্য কয়েক $1 বিলিয়ন খরচ করার মতো আর্থিক অবস্থায় আমরা বর্তমানে আছি কিনা। আর এই সব কারণেই ভারতকে এখনই সামরিক পদক্ষেপের দিকে না গিয়ে অর্থনৈতিক এবং সামরিক ক্ষমতা আরও শক্তিশালী করার ব্যাপারে আরও মনোযোগী হতে হবে, যাতে করে ভবিষ্যতে আমরা আমাদের জাতীয় স্বার্থকে সম্পূর্ণভাবে রক্ষা করতে পারি। তো এ তো গেল বিরুদ্ধ মতামত, তবে এই মতের পাল্টা মতামতগুলো কিন্তু যথেষ্ট শক্তিশালী। প্রথমত, আমরা যদি চীনের গায়ের জোরে তিব্বত দখল করে নেওয়ার ব্যাপারটা দেখি, তাহলে দেখতে পাবো প্রাথমিকভাবে আমেরিকা চীনের ওপরেও কিন্তু স্যাংশন লাগিয়েছিল, কিন্তু পরবর্তীকালে চীনের বড় বাজারের কথা মাথায় রেখে আমেরিকা এবং পশ্চিমী দেশগুলো সেই স্যাংশন কিন্তু তুলে নিতে বাধ্য হয়। সেক্ষেত্রে ভারতের মতো বড় বাজারকে দীর্ঘদিন স্যাংশনের আওতায় রাখাটা কিন্তু আমেরিকা বা ইউরোপের দেশগুলোর পক্ষে সম্ভব হবে না। দ্বিতীয়ত, বাংলাদেশে খাদ্য, ঔষধ, তেল, বিদ্যুতের মতো সবকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ভারতের ওপর বাংলাদেশ কিন্তু সম্পূর্ণভাবে নির্ভরশীল। তাই ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বেশি দিন বেশি কিছু করতে চাইলে বাংলাদেশে কিন্তু দুর্ভিক্ষ অবশ্যম্ভাবী। 2-1 বছরের মধ্যেই বাংলাদেশ হাঁটু মুড়ে বসবে, এমনকি বাংলাদেশ টুকরো পর্যন্ত হয়ে যেতে পারে। তবে আজকের দিনে মিলিটারি অপারেশনের মাধ্যমে কোনো ভূখণ্ড দখল করতে যে $1 বিলিয়ন বাজেট লাগবে, তাতে ভারতের অর্থনৈতিক উন্নতি কিন্তু নিশ্চিতভাবেই ধাক্কা খাবে। এ কথাটাও কিন্তু অত্যন্ত সত্যি। যেহেতু আমরা আগামীর বিশ্বগুরু হিসেবে আত্মপ্রকাশ করবার জন্য পৃথিবীর 3য় বৃহত্তম আর্থিক শক্তি হয়ে উঠতে চাইছি, তাই বিশেষজ্ঞরা মনে করছেন আমাদের এখন অন্তত আরও 15 বছর অপেক্ষা করা উচিত। তবে সত্যি কথা বলতে কি, পৃথিবী জুড়ে আন্তর্জাতিক নিয়মকানুন সব কিছুই কিন্তু শক্তিশালীর পক্ষে, সবলের পক্ষে। যদি পৃথিবীর কোনো দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়, পাওয়ারফুল হয় মিলিটারি, তাহলে কিন্তু তাদের কাছে ন্যায় অন্যায় বলে কোনো কিছু এসে যায় না। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি এতটা সবল বা এতটা কি শক্তিশালী? উত্তরটা হলো না, এখনও এত শক্তিশালী বা সবল নয়। আর তাই এখন আমাদের ভবিষ্যতের শক্তি সঞ্চয়ের জন্য মনোযোগী হওয়া উচিত বলেই ভারতীয় বিশেষজ্ঞরা মনে করছেন। ভবিষ্যতে আমাদের যখন আর্থিক এবং সামরিক শক্তি এতটাই বৃদ্ধি পাবে যে আমরা অনায়াসেই আন্তর্জাতিক চাপকে উপেক্ষা করতে পারবো, তখন সুযোগ মতো চট্টগ্রামে হস্তক্ষেপ করা যাবে। তো বন্ধুরা, এই হলো কিন্তু সম্পূর্ণ আলোচনা। আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের বোঝাতে পেরেছি। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, এখনই আমাদের এই চট্টগ্রামের সামরিক অভিযান চালানো উচিত, নাকি এখন আমাদের শক্তি সঞ্চয় করে ভবিষ্যতের লক্ষ্যে এগোনো উচিত? আপনাদের মূল্যবান মতামতটা কিন্তু অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করবেন। আর প্রতিনিয়ত এ ধরনের জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য
অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। আজকের মতো জয় হিন্দ, জয় ভারত।